ডক্টর মোহাম্মদ ইউনূস এখন 3 দিক থেকে ফেঁসে গিয়েছে। তাহলে ইউনূসের সরকার কতদিন ক্ষমতায় টিকবে বলে আপনার ধারণা বলুন তো? আমার বিশ্বাস ইউনূসের সরকার সপ্তাহ 2 টিকবে এবং তারপর ইউনূস সহ সকল উপদেষ্টাদেরকে জান নিয়ে পালাতে হবে। এদিকে আজ ডক্টর ইউনূসের উপর 3 দিক থেকে আক্রমণ করা হয়। স্বেচ্ছায় সে পদত্যাগ করতে হবে, এই নিয়ে দেশ তুলপার হয়। উপদেষ্টা সমন্বয়ক সবার উপর কঠিন প্রভাব পড়ে। উপদেষ্টা আসিফ ভুঁইয়া থেকে শুরু করে মাহফুজের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। একে একে সবাই উঠে দাঁড়িয়েছে এদের এগেনস্টে। আজকের ঢাকার এই গরম খবর, উপদেষ্টা আসিফ ভুঁইয়ার পিঠের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি। পুরবাদ আর জঙ্গিবাদের কাছে মাথা নত করেছে বাংলাদেশ। শান্তির নোবেল প্রাপক ওই ইউনূসের হাত ধরে বাংলাদেশ কি ক্রমাগত এগিয়ে চলেছে এক অন্ধকার পথে। প্রকাশ্যে মৌলবাদীদের দৌরাত্মের শিকার হতে হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিক থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় যে আপডেট, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার ছেড়ে দেবা কেঁদেবাচি অবস্থা। কপাল খুলে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার এবং আওয়ামী লীগের। একে একে সুসংবাদ পাচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। আমি মনে করি আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় একটি ঈদের মতো আনন্দ বিরাজ করবে, কারণ একে একে তলের বিড়াল বের হচ্ছে। এবার একে একে সকল তলের বিড়াল বের হয়েছে। অন্যদিকে ডক্টর ইউনূস 3 দিক থেকে চাপের মুখে পড়েন এবং তাকে 3 দিক থেকে আক্রমণ করা হয়। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ আওয়ামী লীগ কর্মীরা পরিকল্পনা করে আসছিল শেখ হাসিনার যখন ফাঁসির রায় হয় তখন থেকেই তাদের ঘুম নাই, কিভাবে তারা ডক্টর ইউনূসকে বিদায় করবে, উপদেষ্টা সমন্বয়ক সবার উপর প্রভাব ফেলবে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে কি করতেছে এবং দুপুরে তারা সারা দেশেই নতুন পরিস্থিতি করে। এই দেশের রাজনীতি নিয়ে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটি ভিডিওতে, এবং এরই মধ্যে আরো কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, যেই ক্লিপগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর বর্তমান বাংলাদেশে ঢাকার ভিতরে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থেকে শুরু করে সকলেই আসিফ ভুঁইয়ার পিঠের চামড়া মনে করেন তুলে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে একের পর এক এই ধরনের আলটিমেটাম। যদি মনে করেন তিনি তার পদ থেকে সরে না আসে, তিনি যদি আপনার এই বাংলাদেশের দুর্নীতি এবং সিন্ডিকেট যত চলমান বা চালাচ্ছে এইগুলো যদি বন্ধ না করে, তাহলে পিঠের চামড়া তুলে নেবে। সাধারণ শিক্ষার্থীদের রক্তের উপর দিয়ে যেই তারা যে সরকারে মনে করেন বসছে এবং তারাই যে মনে করেন খুন খারাপি কইরা বর্তমান এক একটা আঙ্গুর ফুইলা কলা গাছ হইছে, এটার এগেনস্টেই বর্তমান ঢাকার রাজপথে রুঠে দাঁড়িয়েছে এদের এগেনস্টে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এভাবেই এদের এগেনস্টে দাঁড়াতে হবে, এরা টিকতে পারবে না। এদের পতন অলমোস্ট ডান। যেখানে এদের মনে করেন সতীর্থরা যারা নাকি শেখ হাসিনার এগেনস্টে আপনার আন্দোলন করেছিল, আজকে তারাই এদের বিপরীতে দাঁড়িয়েছে। এদের পিঠের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি, এদেরকে রাজপথে আসার আলটিমেটাম পর্যন্ত দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো রেসপন্স তারা করছে না। মানে রীতিমতো তারা ভয়ে একদম মনে করেন কি বলে মটকা আছে না, মটকা ওই যে কুড়া টুরা রাখে আর কি, গুরু বাছুরকে খাওয়ায়, ওই মটকার ভিতরে তারা ঢুইকা মনে করেন বৈশা রয়েছে। কারণ তাদেরই যারা সতীর্থ, যাদের বাহুবাপে তারা আজকে সরকার হয়েছে, আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে, আজকে তারাই তাদের পিঠের চামড়া তুলে নেওয়ার রাজপথে হুঁশিয়ারি দিচ্ছে। একের পর এক এই ধরনের সরকার পতনের আন্দোলন বাংলাদেশের সাধারণ জনগণই মনে করেন গড়ে তুলতেছে। আওয়ামী লীগকে লাগবে না, আওয়ামী লীগকে কোনো প্রয়োজনই নেই। সাধারণ শিক্ষার্থী যারা নাকি কুঠার নামে আপনার আন্দোলন করেছিল, অথচ তারা নিজেরাও মানে জানে না যে পাক বাহিনীদের বিশাল বড় একটা ধোঁকার মুখে মুখে সাধারণ জনগণ থেকে শুরু করে গোটা বাংলাদেশটা পড়ে গিয়েছে। আজকে তারাই পুনরায় বাংলাদেশকে উদ্ধার করার জন্য রাজপথে নেমে আসছে। আমি বলতে চাই, সর্বশেষ একটি কথাই বলবো, বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সকলেই আপনারা এদের পাশে দাঁড়ান। এই রাজাকার আল বদর আল শামসদের রুঠে দেওয়ার জন্য সবাই একত্র হয়ে রাজপথে নেমে আসুন। ইনশাল্লাহ বিজয় অচিরেই জয়, বাংলা জয় বঙ্গবন্ধুরই হবে। রাজাকার পাক বাহিনীদের অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে না, অচিরেই এরা বিলীন হয়ে যাবে। দর্শক, শেখ হাসিনার সোনার কাণ্ড নিয়ে মহা কেলেঙ্কারি গতকালকে থেকেই আমরা দেখছি।
ব্যাংকে শেখ হাসিনার সোনা পাওয়া গেছে 10 কেজি। ব্যাপারটাকে যদি একটু খোলাসা করে বলি যে স্বর্ণ এখন উচ্চ দামে যে স্বর্ণের, সেই স্বর্ণ সরকারের ভাষ্যমতে একটি ব্যাংকের 2টা যে তার রক্ষণাবেক্ষণের জায়গা অর্থাৎ গচ্ছিত রাখার যে জায়গা, সেই জায়গাতে প্রায় 10 কেজি সোনা পাওয়া গেছে। ব্যাপারটা একদিক থেকে যেমন চাঞ্চল্যকর, আবার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে হাস্যকর করারও চেষ্টা করছেন। কে কেমন কথা বলছেন, দুদক কি বলছে, সরকার কি বলছে এবং আওয়ামী সমর্থকরা কি বলছেন, শেখ হাসিনা নিজেই বা কি বললেন এই সোনা নিয়ে। যখন সোনা নিয়ে কেলেঙ্কারির কথা হচ্ছে তখন আওয়ামী লীগের ভাষ্য কি, শেখ হাসিনার ভাষ্য কি, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে। এবং এই সোনা পাওয়ার ভেতরের রহস্য, কতটুকু কি পাওয়া গেল, কিভাবে পাওয়া গেল, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব। সাথে অবশ্যই এটাও বুঝে ওঠার চেষ্টা করব যে এটা আওয়ামী লীগের যে অভিযোগ, সেই অভিযোগটা সত্য নাকি সরকারের বর্ণনা সত্য। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনাকে কেন্দ্র করে শেখ হাসিনার সোনা নিয়ে যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির কথা। সোনা অর্থাৎ স্বর্ণ এই মুহূর্তে পৃথিবীর সব থেকে দামি ধাতব পদার্থ। এই মুহূর্তে শুধু না, আজীবনই পৃথিবীর সব থেকে দামি ধাতব পদার্থের নামই বোধহয় স্বর্ণ, সোনা, যেটা খনি থেকে পাওয়া যায়, তারপরে আমাদের হাতে এসে বিভিন্ন রূপ লাভ করে, গহনা কিংবা বিভিন্ন কিছুর বানানোর ব্যাপার স্যাপার দেখেছি। শেখ হাসিনার যে সোনা পাওয়া গেছে সেখানেও একটি পশুর চেহারা দেখা গেছে। কি হলো, সরকার কি বলছে, দুদক কি বলছে, এবং সেখানে মানে আরও একটা আশ্চর্যজনক কথা বলছে দুদক, যে সেই স্বর্ণ ভাণ্ডারে নাকি একটা চিরকুটও পাওয়া গেছে। কি লেখা ছিল সেই চিরকুটটা? সেই চিরকুটটা কি শেখ হাসিনার হাতের লেখা, কিংবা শেখ হাসিনা পরিবারের কারো হাতের লেখা, নাকি ব্যাংক কর্তৃপক্ষের কারো হাতের লেখা, সেগুলো বোঝার চেষ্টা করব। তার আগে শিরোনামটা দেখে নিন। সেখানে দুদক ঘোষিত যে ছবি, দুদকের সাপ্লাই দেওয়ার যে ছবি, সেই ছবি সহ নিউজ 24 বলছে, হাসিনার স্বর্ণালঙ্কারের লকারে থাকা চিরকুটে মিলল যে তথ্য। অর্থাৎ সেই লকারে সোনার সাথে চিরকুটও পাওয়া গেছে। এই ছবিতেই দেখা যাচ্ছে যে সোনার নৌকা যেমন ছিল, তেমনি সোনার হরিণও ছিল। সোনার হরিণ ব্যাপারটা এখানে বাস্তবতায় রূপ লাভ করেছে, কিন্তু হরিণের যে চেহারা, সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হচ্ছে এটার বিরুদ্ধে। হরিণের আমরা যদি বলি যে মাথা, পা বিভিন্ন জায়গায় জোড়া লাগানো, এবং সেই জোড়াটা অন্য ধাতু দিয়ে লাগানো, সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কেউ আবার এমন পোস্টও করছেন যে এই ছবি, এই হরিণের এই ছবি চ্যাটজিপিটিকে দিয়ে চ্যাটজিপিটিকে প্রশ্ন করা হয়েছে যে এটা কি আসল সোনা। চ্যাটজিপিটি বলছে না, আসল সোনা না। আসল সোনা কিংবা আসল সোনায় তৈরি করা কোনো কিছুতে এই রকম আলাদা কোনো ধাতব পদার্থ দিয়ে জোড়া লাগানোর ঘটনা থাকে না। এগুলো সবই আওয়ামী লীগের ভাষ্য। কিন্তু সরকার কি বলছে, দুদক কি বলছে? দুদক যেটা বলছে যে দাখিলকৃত সম্পদ বিবরণী পুনর্যাচাইয়ের অংশ হিসেবে শেখ হাসিনা ওয়াজেদের নামে থাকা 2টি ব্যাংকের 3টি লকার খুলে 9 কেজি 707 গ্রাম, যা 832 ভরি বলা হয়, স্বর্ণ উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন। সেগুলো আমরা জানি, কিন্তু একেবারে স্পেসিফিক সংখ্যা যেটা, সেটা হচ্ছে যে 9 কেজি 707 গ্রাম, অর্থাৎ প্রায় 10 কেজি, 10 কেজি। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের সমূহের লকারে সংরক্ষিত বর্ণনা ও লিখিত চিরকুট অনুযায়ী এগুলো শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের, শেখ রেহানা, সাইমা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় ও ববির হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখানে ধারণা করছে দুদক যে তাদের হতে পারে। প্রাথমিক ইনভেন্টরি তালিকা প্রস্তুতির পর সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকদের জিম্মায় মালামাল হস্তান্তর করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এই কথাগুলো বলেছেন মহাপরিচালক আক্তার হোসেন। দুদক জানায়, দুদকের উপপরিচালক বিশেষ অনুসন্ধান ও তদন্ত 1 মাসুদুর রহমানের নেতৃত্বে গঠিত অনুসন্ধান দল 2025 সালের 14 সেপ্টেম্বর মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে লকার খোলার অনুমতির আবেদন করে। এরপরে বিভিন্ন সংস্থার, বাংলাদেশ ব্যাংক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশের কর্তৃপক্ষ, স্বর্ণ বিশেষজ্ঞ, তাদের নিয়ে একটা টিম করে আমার কি হয়ে যায় জেল ফাঁসি, এইটা আমি আমার মানে যে কোর্ট, অনারেবল কোর্ট, তার কাছে আমি প্লেস করবো। অনারেবল কোর্ট যে রায় দেবে নিশ্চয়ই আমি সেটা মাথা পেতে। উনি শিবিরের ছেলে, আমার কথাটা বুঝেন, ওইটাই তাদের লাগছে খুব। ওই যে আমি বলছি প্রসিকিউশনের তাজুল ইসলাম থেকে সবাই শিবিরের লোক, এটাই তাদের লাগছে। তারা তো চাইতেছে কি পরিণতি করবে তারা, আমার ইলেকশন বন্ধ করে দেবে তারা। তো আমি তো বলছি ওই যে তারা শত শত কোটি টাকা আমার বিরুদ্ধে তারা ইনভেস্ট করবে যাতে আমি নির্বাচিত বিভিন্ন জায়গাতে। আমি যে বলছি, আমি যদি 5 বছর বাইচা থাকি, এদের মুখে
তালা লাগাই দিই। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। খুবই সঙ্গত কারণে মানচিত্রের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনারা জানেন যে তাকে নানান সময় নানান বিষয়ে মুখোমুখি হতে হচ্ছে এবং সর্বশেষ আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এই বিষয়ে শুনানি দু একদিনের মধ্যে হবে। সেসব বিষয়ে আমরা একটু কথা বলবো, কেন ফজলুর রহমানকে নানান পক্ষ থেকে নানান ভাবে তাকে আক্রমণের শিকার হতে হচ্ছে বিভিন্ন বিষয়ে। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে একটু যদি আপনার প্রতিক্রিয়াটা জানতে পেতাম আমরা, যে আদালত অবমাননার অভিযোগ আনা হলো আপনার বিরুদ্ধে এবং সেটির শুনানি আগামী রোববার, এবং আপনি শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল নিয়ে কয়েকটি মন্তব্য করেছিলেন, আমাদের এই চ্যানেলেও আপনি কথা বলেছেন। আপনার প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, এদেশে আমি স্বাধীনতা বিরোধী শক্তির সবচেয়ে বড় টার্গেট, এবং এটা আমি সবাইকে বলছি, টেলিভিশনে বলেছি, টক শোতে বলেছি, ইউটিউবে বলেছি, লেখায় বলেছি, সাক্ষাৎকারে বলেছি যে স্বাধীনতা বিরোধী শক্তি আমাকে টার্গেট করেছে প্রধানত, এবং সেই স্বাধীনতা বিরোধী শক্তির মূল শক্তির নাম হলো জামাত শিবির। কাজেই আমার আরো বিড়ম্বনা আমাকে সহ্য করতে হবে, এবং আমি জানি সর্বশেষে সত্যের জয় হবে, এবং আমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের জয় হবে। এই যে কোর্ট সম্পর্কে যে কথাটা আমি বলেছি, এটা শুধু 23শে নভেম্বর বলি নাই। আমি এই কথাটা প্রথম যেদিন কোর্ট কনস্টিটিউট হয়েছে সেদিন থেকেই বলেছি যে এই কোর্ট যেটা সৃষ্টি হয়েছিল যুদ্ধাপরাধী গোলাম আজম, নিজামী, মুজাহিদ সাহেবদের বিচার করার জন্য, যুদ্ধ অপরাধী। কোন যুদ্ধ অপরাধী? 16ই ডিসেম্বরে 1971 সন, যেদিন পাকিস্তান হানাদার বাহিনীর প্রধান সেনাপতি জেনারেল আব্দুল্লাহ খান নিয়াজি তার 93,000 সৈন্য সহ রেসকোর্স ময়দানে মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে জগজিৎ সিং অরোরার কাছে, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে রিভলভারটা রেখে, এবং যুদ্ধ অপরাধী হিসাবে যে কাগজটা তৈরি হয়েছিল সেই কাগজটা মধ্যে দস্তখত করেছিল, সেই কাগজে লেখা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ অপরাধী, তাদের বিচার হবে। সাথে সাথে বিচার হবে পূর্ব পাকিস্তানের মুসলিম লীগ, জামাতে ইসলাম, নেজামে ইসলাম এবং তাদের বাহিনী আল বদর, রাজাকার, আল শামস। সেই চুক্তির বলে 1973 সনে একটা অর্ডিন্যান্স বঙ্গবন্ধু সরকারের আমলে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আজকের যে কোর্ট, এবং সেই যুদ্ধ অপরাধীদের বিচারের ট্রাইব্যুনালে তখন প্রসিকিউটর ছিল এস.আর. পাল, যাকে বলা হতো বিখ্যাত সবিতা রঞ্জন পাল, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আইনজীবীদের একজন। আর ছিলেন তার অ্যাসিস্ট্যান্ট ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার মাহবুব হোসেন। সেটা যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য স্থাপন করা হয়েছিল। পরবর্তী সময়ে শেখ হাসিনার আমলে যে বিচারটা হয় 2008 সনে, শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পরে যাদের ফাঁসি হয় সবকিছু কিন্তু এরা হলো পাকিস্তানের যুদ্ধ অপরাধী। পাকিস্তানের সঙ্গে আমরা যে যুদ্ধটা করেছিলাম, এবং যুদ্ধে 1971 সনের 3রা ডিসেম্বর থেকে ভারতীয় বাহিনী যুক্ত হয়েছিল। এই যে যুদ্ধ, সেই যুদ্ধে যারা অপরাধ করছে তাদের বিচারের জন্য সারা পৃথিবী সেই যুদ্ধে সংশ্লিষ্ট ছিল। এর মধ্যে পৃথিবীর 2টা সবচেয়ে বড় শক্তি, একটা হলো আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে, আর সোভিয়েত ইউনিয়ন, আজকের রাশিয়া, ছিল সেদিন আমাদের পক্ষে। কাজে এখানে সারা বিশ্বের একটা সংযুক্তি ছিল আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে। এই মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিলেন, কারণ বঙ্গোপসাগর পর্যন্ত আমেরিকার 7ম নৌবহর এসে পড়েছিল। তারপরও যুদ্ধ তিনি থামান নাই, পাকিস্তানিদেরকে সারেন্ডার করতে বাধ্য করেছিলেন। ওই যে কোর্ট, এই কোর্টের সঙ্গে শেখ হাসিনার যে অপরাধ আর পাকিস্তানিদের যুদ্ধ অপরাধের অপরাধ তো এক অপরাধ না, এটাকে একসাথে মিলাইলে চলবে না। তো পাকিস্তানের যুদ্ধ অপরাধের বিচারটা হলে যে কারণে বলা হয় আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল।
শেখ হাসিনার ব্যাপারটা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা, শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা বা ডক্টর ইউনূসের উপর কীভাবে চাপ দেওয়া হচ্ছে এগুলো নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা দেখিয়েছি দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।